পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 52 এর শেষার্ধ। অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে জেসির, হাতের উল্টো পিঠে মুছেও কুল কিনারা পাচ্ছে না। হাইওয়ে রাস্তায় ফুলের রঙিন গাড়িটি ছুটছে সাই সাই, ক্ষণে ক্ষণে থামছে আবার ছুটছে, একদিক থেকে অন্যদিকে মোড় নিচ্ছে। মেহরাবের মুখ অত্যন্ত গম্ভীর, আর চোখে একবার পাশের মেয়েটাকে দেখল, মায়া হলো বোধ করি। পকেট থেকে সফেদ রুমালটা বের করে না তাকিয়ে আলগোছে বাড়িয়ে দেয়। জেসি চমকালো অল্প, একবার অশ্রুসিক্ত চোখে ড্যাব ড্যাব মেহরাবের দিকে চেয়ে এরপর রুমালটা হাতে নিয়ে চোখ মুছল। একটা ধন্যবাদ দেওয়া উচিত হয়তো, তবে কান্নার দাপটে বের হয় না মুখ ফুরে। ঢাকার উদ্দেশ্যে ছুটছে তারা, এই শহর ছেড়ে বহু দূরে, যেখানে আর ভাইয়াকে পাবে না জেসি। ভাবতেই হু হু করে কান্না এসে গলার কাছে দলা পাকিয়ে শ্বাসরোধ হয়ে আসতে চাইছে। হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ভাইয়ার কল, ইতোপূর্বে 10-এর অধিকবার কল দিয়েছে, কথাও হয়েছে প্রতিবার। রিসিভ করে কানে তুলল। ভাইয়া। ঠোঁট বাঁকিয়ে আহ্লাদে কেঁদে ফেলল। আকাশের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে জিসান। বুকটা পুড়ছে বোনের জন্য, এই একমাত্র আপনজন, বুকের কলিজা বোন তার, যার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে একা একাই নিষ্ঠুর পৃথিবীর সাথে লড়তে শিখেছিল সে 14 বছর বয়সেই। আজ তার সর্বস্ব আদর যত্নে পোষা খাঁচার পাখিটা অন্য কারো হাতে তুলে দিয়েছে সারা জীবনের জন্য। জিসান জানে মেহরাবকে ঠকানো হয়েছে, কিন্তু আসফিয়ান বর্ণর ভূমিকাও যে তার জীবনে অপরিসীম। ওই সাইকো উন্মাদ রকস্টার তার জানের একাংশ বললেও সই। এর পেছনেও আছে বিরাট এক ইতিহাস। জিসান বর্ণকে চোখ বুজে বিশ্বাস করে। সে বলেছে জেসির জীবনসঙ্গী হিসেবে মেহরাব পারফেক্ট, তার কাছে জেসি নিরাপদ এবং যত্নে থাকবে। এক কথায় মেনে নিয়েছে জিসান। সে এটাও জানতো যে একমাত্র সুখের জন্য চিফ অব দ্য আই গ্যাংয়ের এবি, যার এক ইশারায় গ্যাংয়ের হাজার হাজার সদস্য বন্দুকের সামনে বুক পেতে দ্বিধাবোধটুকু করে না, সেই চিফ কিছু মুহূর্তের জন্য নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছিল সাধারণ এক ডক্টরকে। জিসান দীর্ঘশ্বাস ছাড়ে, ক্ষীণ গলায় বলে, কাঁদে না বোনো, ফোনটা মেহরাবকে দে। গম্ভীর মুখ মানুষটির দিকে তাকায় জেসি। সংকোচ লাগছে, তবু কাপা হাতে ফোনটা বাড়িয়ে দেয়। ভাইয়া কথা বলবে আপনার সাথে। অতিথিরা সব কমিউনিটি সেন্টার থেকে নিজেদের ঘরে ফিরে গেছে। নিকটাত্মীয় বলতে খালামণিরা এবং একঝাঁক কাজীর মহলে রয়ে গেছে নিবাসে। সুখে ড্রয়িং স্পেসে পুতুলের মতো বসিয়ে রাখা হয় গত আধ ঘন্টা সময় ধরে। বর্ণ বেরিয়ে গেছে কোথাও। আইজা একদমই মন খারাপ দেখায়নি সুখকে। মিষ্টি মুখ করিয়ে বাড়ির চৌকাঠ থেকে বরণ করে নিয়েছেন। ভদ্রমহিলা সব কিছুর ঊর্ধ্বে সুখে রুবায়াতের মতোই স্নেহ করেন, সেই ছোট্ট থেকে। এটা অস্বীকার করার মতো নয়। সুখ চুপচাপ বসে, যেন মাটির শান্ত খণ্ডটি, তাতে প্রাণ আছে কিন্তু নড়াচড়ার ক্ষমতা নেই। মন খারাপি নিয়ে গুনগুন করছে কাজিনগুলো। রুস্মিতা তো বিষণ্ণ মনে বলেই ফেলল বর্ণ ভাইয়া বিয়ে করেছে, তাও সুখকে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমার ক্রাশ ছিল, কাজিনী যেহেতু বিয়ে করবে, আমি কি দোষ করেছি? আমাকে চোখে পড়লো না ভাইয়ার? ইব্রাতে মেজো খালামণির মেয়ে, সে বলল নাক কুচকে, ভাইয়ার সামনে গিয়ে বল, দুটো চর খেয়ে দাঁতের গোড়া নড়বড় করে আয়, যা যা। কি সাসপেন্স সিন ছিল ইয়ার। বেশ, কেউ যদি এভাবে আমার জন্য ঘোড়ায় চড়ে আসতো। মিহিকা বলল। সুখের কানে অল্প বিস্তর আসছে তাদের কথোপকথন, আর চোখে দেখলো প্রত্যেককে। এক একজনের মুখভঙ্গি এক এক রকম। হানিফা বেগম উপস্থিত আছেন। বৃদ্ধা আপাতত স্তব্ধ, মুখে রা নেই, হয় না কিছু। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আদরের নাতির করা আজকের কার্যকলাপে তিনি ঘুরে রয়েছেন এখনো। তুফা এসে দাঁড়ালো দৃশ্যপটে। চল পাখি বাসর ঘরে, ভাইয়া এসে পড়বে এক্ষুনি। বাসর ঘর শব্দটা কর্ণকঠোরে পৌঁছতেই ধকবক করে ওঠে অন্তঃকরণ। হলস্থুল চোখ তুলে চাইল সুখ। তুফার ঠোঁট জুড়ে দুষ্ট হাসি। নিজ হাতে ক্রাশের বাসর ঘর সাজিয়েছি, এখন বউকে রেখেও আসতে হবে, দরজাও ধরতে হবে। বিড়বিড় করে রুস্মিতা। হতাশার শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চলো গাইজ, আজ ভাইয়ার পকেট ফাঁকা করব। সুখ একদমই চাইছিল না বর্ণর রুমে যেতে। জোরপূর্বক 9 জন কাজিন চেপে চেপে ফুলে সাজানো বেডে বসিয়ে দিয়ে দ্বার আটকে দিয়ে নিজেরা দ্বারের সামনে দাঁড়িয়ে রইল। তর্ক বিতর্কের মনোভাব প্রত্যেকের। ভেবেছিল তারা একটা অ্যামাউন্ট বলবে, বর্ণপক্ষ তার চেয়ে কম দেওয়ার দাবি জানাবে। শুরু হবে তর্ক বিতর্ক। এরপরে বরের দল কনের দলের কাছে হার মেনে নেবে। কিন্তু বাস্তবতা যে বড্ড নিষ্ঠুর। ঘটার সময় ঘটনা ঘটে গেল উল্টোটা। বর্ণ ক্রেডিট কার্ড ধরিয়ে দিল চুপচাপ, ধমকায়নি। তবে দাঁড় ছেড়ে সরে দাঁড়াতে এমনভাবে আদেশ চড়ল, বেশিক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস হয়নি কারো।
রুস্মিতা এবার বুক ভরে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। যাক বাবা, ভাইয়া আমাকে পছন্দ করিনি তার জন্য শুক্রিয়া। সুখের কপালটা নির্ঘাত পড়ল এমন জল্লাদের নজরে পড়ে। মেয়েরা যারা আই লাভ ইউ রকস্টার বলে মুখে ফেনা তোলে, তারা যদি আমাদের সাথে করা ভাইয়ার জল্লাদি আচরণগুলো দেখত, নিঃসন্দেহে সালাম ঠুকে গুড বাই জানিয়ে বিদায় নিত। নির্বোধ মেয়েরা। সাজানো বেডে নববধূরূপে বসে সুখ, পরনে গাঢ় খয়েরি রঙের একখানা সুন্দর ডিজাইনের ভারী শাড়ি, পা তুলে দুহাতে হাঁটু জড়িয়ে বসে। দরজা খোলার আওয়াজটা কানের গভীরে তীরের মতো বিঁধল। অন্তঃস্থলে যতই তাণ্ডব চলুক, উপরে উপরে সে যথেষ্ট স্ট্রং। ঢোক গিলে শাড়ি খামচে রেখে চুপ করে বসে রইল। হাতের তালু ঘামছে, অস্থিরতায় শরীর কাঁপছে মৃদুমন্দ। চেয়েও কাঁপুনি থামাতে না পেরে নিজের উপর নিজেই মহাবিরক্ত সুখ। বর্ণ ধীরে এগিয়ে আসে। শেরওয়ানি পাল্টে ফেলেছিল সেই প্রথমেই। এসে বেডের কিনারে থামে। ঘরটা রূপালি আলোয় আলোকিত। বেডের চারপাশে ঝিনক বাতি মিটমিট করছে রূপালি রঙা। রিমোট কন্ট্রোলার দিয়ে কক্ষের আলো জ্বালিয়ে দিয়ে সুখের দিকে তাকায় এক ঝলক। সালাম দিতে শিখিয়ে দেওয়া হয়েছিল সুখকে, কিন্তু সে চুপচাপ। এর অবশ্য কারণ আছে, সেটা অনুল্লেখ্য। ঈষৎ মাথা নাড়িয়ে আর চোখে চায়। বর্ণ নিঃশব্দে হাতের ঘড়ি খুলছে, সেটা আবার বেডসাইড বক্সে রাখছে। শার্টের কলার টেনে ঠিক করছে, হাতা গোটাচ্ছে। অস্বস্তি থাকছে নাকি? রকেস্টার আশফিয়ান বর্ণরও অস্বস্তি হয় বুঝি? ব্যাপারটা আশ্চর্যতম এবং হাস্যকর। আচমকা ঝুঁকে আসতে সুখ পিছিয়ে গেল তড়িৎ। হাত তুলে থেমে যেতে বাধ্য করলো বর্ণকে। ফাইনালি তুই এই আশিকের এক্সাইটমেন্টে একটা হাগি তো করতে চাইছি, অন্য কিছুর আবদার তো এখনো রাখিনি। ভীষণ হতাশ মিশ্রিত অবাক শোনায় তার কণ্ঠ। সুখ যারপনারাই হতভম্ব। ঠোঁট নেড়ে এক হাতের ইশারায় বলল, একদম ছোঁয়ার কল্পনাও করবেন না আমায়। বর্ণর মুখটা ছোট হয়ে এলো। সরি সুইট হার্ট, ইতোমধ্যে আমি না বাসরের প্ল্যানও সাজিয়ে ফেলেছি স্বপ্নে। চোখ খিচে দুহাত কিরমিরিয়ে অন্যত্র ফিরে গেল সুখ। নীলজ্জের বাচ্চা, মুখে কিছু আটকায় না আজকাল। সুপার গ্লো দিয়ে ঠোঁট দুটো আজীবনের জন্য বন্ধ করে দিতে পারলে ভালো হতো। বর্ণ ঠোঁটে ঠোঁট টিপে হাসল। ঘাড়ে হাত মালিশ করে গলা খাঁকারি দিয়ে ভ্রুচি ভাবুক গলায় বলল, কে যেন আজ সারা পথ আমার গলাটা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে ঘাড় ব্যথা করে দিয়েছে। তাকে খুঁজছি সেই কখন থেকে, কিন্তু দেখা পাচ্ছি না। তুই কোথাও দেখেছিস তাকে? দাঁতে দাঁত চেপে চট করে সুখ ফিরল। কেন যে লোকের প্ররোচনায় ঘোড়ায় চড়তে গেল, আর কেনই বা লোকটার গলা জড়িয়ে ধরতে গেল? আফসোস। সুখে চোখ রাঙিয়ে তাকাতে দেখে মিছে মিছে ভয়ে বুকে হাত চাপে বর্ণ। ও, তুই দেখিসনি না? কোনো ব্যাপার না, আমিই খুঁজে নেব। সুখ জবাব দেয় না, কঠিন দৃষ্টি নিক্ষেপ করে। এরপর নজর সরিয়ে আনে। বর্ণ হাসে মৃদু, একটু সময় গড়ায়। হঠাৎ সুখের পা টেনে বেডের কিনারে পা ঝুলিয়ে বসিয়ে দেয়। ঘটনাটার আকস্মিকতায় নিষেধ করার সুযোগটাও পেল না সুখ। হতভম্ব দৃষ্টিপাত। বর্ণ নিজেও দুহাঁটু গিরে বসল ফ্লোরে। অদ্ভুত শীতল আর কোমল হয়ে আসে চাহনি। আলগোছে দুহাতে কান ধরে হুটহাট মিহি গলায় বলে গেল, অনেক যন্ত্রণা দিয়েছি না তোকে? খুব দুঃখ দিয়েছি অন্তরে। সব ফিরিয়ে নিলাম। কারো সামনে মাথা নত করার স্বভাব আশফিয়ান বর্ণর ক্যারেক্টারে নেই, ছিল না। আজ নিয়মের বিপরীতে হেঁটে তোর সামনে নত স্বীকার করছি ফুল। হার মেনে নিলাম সেদিন তোর বলা শেষ কথাগুলোর কাছে। একটু ভালোবাসা আমায়, কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামীটা হয়ে দেখাবো। খুব আদরে জড়িয়ে নেব তোকে। নীরবতা নেমে এলো কক্ষ জুড়ে। সব কিছু স্থির। বাতাসের সিটে ফোটাও নেই। দেহ অবশ হয়ে আসছে সুখের। দৃষ্টিরা থমকেছে পাথরের মতন। বুকের ভেতর সমুদ্রের গর্জে ওঠা ঢেউ খেলে যায়। আচমকা খেপে গেল সে। ক্ষিপ্র মেজাজে বুঝালো, যা করেছেন তাতে ভালোবাসা দেখি না আমি। জেদ, স্বার্থপরতা ছিনিয়ে নেওয়া। একটু দম ছিঁড়ে চিট করেছেন আপনি। আই হেট ইউ। মানি না এই বিয়ে, আর না মানবো আপনাকে স্বামী হিসেবে। আই ওয়ান্ট ডিভোর্স। বর্ণ শীতল চোখে চেয়ে রয় অনেকক্ষণ। মৃদু হাসি ফুটে অধরে, যেন সুখের কথাগুলোর বিপরীত বাক্যই শুনছে সে। খানিকটা নিকটে ঘেসে গেল। বলল শান্ত গলায়, 15 দিন। আজ থেকে ঠিক 15 দিন পর তুই সেদিনের মতো অশ্রু ঝরিয়ে আমার কাছে ছুটে যাবি। আমায় একটু ছোঁয়া পেতে এই বুকে মাথা রেখে ছটফট করবি ফুল। ইটস এ চ্যালেঞ্জ। এর মানে দাঁড়ায় আমার উপর রাক্ষোভ উগড়ে দিতে তোর হাতে স্যার 15 দিন সময় বাকি। ইউর টাইম স্টার্ট নাও। অল দ্য বেস্ট সুইট হার্ট। উঠে দাঁড়ায় পরপর। সুখ চুরির রিনঝিনের শব্দ তুলে তার দৃষ্টি আকর্ষণ করে। সে তাকাতেই প্রশ্ন করল, যদি ছুটে না যাই তো? বর্ণ হুট করে ঝুঁকে এলো সুখের মুখোমুখি।
সুখ মাথা পিছিয়ে নিয়ে গেলে সেও আরো কাছাকাছি চলে যায়। পরস্পরের অধর পাপড়ি ছুঁই ছুঁই। চোখে চোখ রেখে ধ্রিমি আওয়াজে বলল, চাবি। হতে পারে সেটা আপনার ভুল ধারণা। ওহ, পরিস্থিতি এমন ক্রিয়েট হবে যে তুই ছুটবি নিজের অবস্থান ভুলে। এই শুকনো চোখ তখন অশ্রু ভেজা হবে। পরপর থেমে থেমে বলল, তোর ভালোবাসার শপথ। অচিরেই বুকটা ধক করে ওঠে সুখের। সুখ নির্বাক চেয়ে থাকে থমকে যাওয়া চোখে। বর্ণর এই শীতল কণ্ঠ তাকে ঈষৎ ভয় জাগাতে বাধ্য করল। ইতপূর্বে বর্ণ বলেছিল তাকে নিজের করে দেবে যে কোনো মূল্যে। সুখ বিশ্বাস করেনি, হেও করেছে। অথচ আজ সত্যি তাকে নিজের করে দেখিয়েছে বর্ণ। 15 দিন পর কেমন পরিস্থিতি তৈরি করবে লোকটা। সুখ দুদিকে মাথা নাড়ে। সে দ্বিতীয়বার ছুটে যাবে না কখনো, কখনোই না। বাথরুমে গেছে বর্ণ। সুখ উঠে দাঁড়ায়। ফুলে ফুলে সাজানো রুমটা একবার পর্যবেক্ষণ করে। চোখে তাক লাগানোর মতো আকর্ষণীয় সুন্দর দেখতে লাগছে পুরো রুম। আজ তথাকথিত বাসর রাত। তুফানের সবে মিলে কত কি ইঙ্গিত দিল ভেবেই গলা শুকিয়ে আসে। লোকটার সাথে বেড শেয়ার অসম্ভব। ডিভানে চলে এলে সুখ। প্রয়োজনে এখানে ঘুমাবে। আলগোছে বসার পরপরই চমকে উঠে দাঁড়ায়। হাত রেখে চেক করে, ভেজা, পানিতে জবজবে। নিঃসন্দেহে এটা দ্য গ্রেট আশফিয়ান বর্ণর কারসাজি। একজন মানুষ কতটা ইতর হলে এই কাজ করতে পারে। সজরে ডিভানে একটা লাথি। কোমরে হাত চেপে প্রায় অনেকক্ষণ হতাশ হয়ে চেয়ে তাকে বেড ছাড়া শোবার কোনো গতিই নেই। না, ওই লোকের চাওয়া সে কিছুতেই পূরণ হতে দিবে না। দরকার পড়লে এই ঠান্ডায় কুপকাত হয়ে ফ্লোরে রাতটা পার করবে। ভেবেই বালিশের জন্য পুনরায় বেডের কাছে ফিরে গেল। বেখেয়ালি নজর ঠিক শুভ্র চাদরের মাঝখানে পড়তেই বাকরুদ্ধ হয়ে পড়ে সুখ। সাপের মতো দেখতে কিছু একটা চোখ কচলে দেখে, হ্যাঁ সাপই, ফনা তুলে চুপচাপ করে বসে আছে। ছিটকে পিছু সরে আসতে গিয়ে সুখ বুঝলো অত্যাধিক ভয়ে শরীর অবশ প্রায়। জায়গা থেকে এক চুলো নড়তে অক্ষম। কি ব্যাপার, স্ট্যাচু হয়ে আছো কেন মাই সুইট হার্ট? অস্ফুট স্বরে চোখ উল্টে কাপা হাতে বেডের দিকে দেখিয়ে দেয়। তোয়ালে ঘাড় মুছে বর্ণ নিকটে এগোয় সুখের। তার দৃষ্টি অনুসরণ করে ফ্রোকুচকে একবার বেড দেখলো। এরপর দেখলো ভয়ার্ত সুখের মুখশ্রী। আচমকা তোয়ালে ফেলে পিছন থেকে জাপটে ধরলো তাকে। সাপ ফুল, সাপ। এক মুহূর্তের জন্য সাপের ভয় উবে গেল সুখের। থমকানো চোখে ঢোক গিলে পেটে জড়িয়ে আষ্টে পিষ্টে বাঁধা বর্ণের পুরুষালীর হাত দুটো দেখলো। এই প্রথম এত গভীর ছোঁয়া, এই প্রথম এতটা দূরত্বহীন দুজন। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে থরথর করে কেঁপে উঠল ভেতর থেকে বাহির। বর্ণ আর চোখে সুখের প্রতিক্রিয়া দেখে তাকে আরো এলোমেলো করে দিতে ঘাড়ে চোয়াল ঠেকালো। কানে ঠোঁট ছুঁয়ে ভয়ার্ত কণ্ঠে অস্থির হলো, ভয় লাগছে ফুল, প্লিজ আমায় একা ছেড়ে যাস না। হতবিহ্বল সুখ। আজ থেকে বছর 3 আগেও যেই মহান ব্যক্তি নির্দ্বিধায় একটা সাপকে হাতের মুঠোয় চেপে জ্যান্ত থেকে এক চাপে মেরে ফেলেছিল চোখের পলকে, তিনি আজ একটা ক্ষুদ্র সাপের ভয়ে সুখকে জড়িয়ে ধরেছে। আর সুখ কি তাকে উলে বাবু বলে আগলে নেবে? ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে ওঠে সুখ। এভাবে ছটফট করছিস কেন? দেখছিস তো ভয় পাচ্ছি। ড্রামা করছেন আমার সাথে? আপনি না সেই ব্যক্তি যিনি হাতের মুঠোয় চেপে একটা জলজান্ত সাপকে মৃত বানিয়ে দিয়েছিলেন? সেসব অতীত। মানুষ পরিবর্তনশীল। আপনি একটা। সুখ বুঝতে পারে না পৃথিবীর কোন প্রাণীর সাথে আশফিয়ান বর্ণর তুলনা দেয়া যায়। দুজনের তর্ক বিতর্ক চলাকালীন সাপ যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল কোথাও। সুখ বেডের আশেপাশে একবার পরখ করে দ্রুত বেডে উঠে বসলো। আজ আর ফ্লোরে পাই রাখবে না ভোর অবধি। বর্ণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় অবলোকন করছে সুখের কার্যকলাপ। মিটিমিটি হাসছে। করিডোর বেয়ে দ্রুত লয়ে ছুটছে তোহফা। খানিক আগেও ইব্রাত রুস্মিতা সহ এক ঝাঁক এসে বাসর ঘরের দরজায় এসেছিল কান পাততে। সাউন্ড প্রুফ রুমের খাতিরে ভেতরের কিচ্ছুটি শুনতে পায়নি বেচারিগুলো। হতাশ মুখে ফিরে গেছে ঘুমোতে। তোহফা হঠাৎ সামনে এসে পড়তেই তড়িৎ হাত পিছিয়ে নিয়ে গেল মাহির। জিনিসটি না দেখলেও কিছু তো লুকিয়েছে তা দেখলো তোহফা। হাই, মাহির জোরপূর্বক হাসে। ও, এত রাতে এদিক ওদিক ছুটছ যে? ঘুমাবে কখন? দীর্ঘ রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর জানো না? তোহফার চোখে সন্দেহ। নজর তখনও লুকায়িত জিনিসটার দেখার নিমিত্তে কিলবিল করছে। বলল, থ্যাঙ্কস, যাচ্ছি ঘুমাতে। আপনি এই ঘরের সামনে? বর্ণর রুমের দিকে ফিরল দুজন। মায়ের হাসে ফের। তেমন কিছু না, বজকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। ভাইয়ার সাথে দেখা হয়েছে। ওনাদের ফার্স্ট নাইট আজ। একবার যেখানে ঢুকেছে আগামী 2 দিন সেখান থেকে বের হবে কিনা সন্দেহ।
শেষের বাক্যটি নিম্ন আওয়াজে বললেও তুহফার কর্ণকঠোরে পৌঁছে গেল। ভ্যাবাচাকা খেয়ে মুখ ফসকে বলল, কিছু বললেন না তো? কিছু শুনলে? গলা খাঁকারি দেয় তুহফা, দুদিক মাথা ঝাঁকায়, অর্থাৎ কিছু শুনেও শুনেনি। আচমকা পিঠ মুড়ে রাখা মাহিরের হাত গলে পিচ্ছিল জিনিসটা ধপ করে পড়ে যেতেই দুজনের নজর গেল সেদিকে। 2 কদম দূরে সরে যায় তুহফা, আতকে মুখে হাত চেপে অস্ফুট স্বরে বলে ওঠে, সাপ।